আচ্ছা, ফুটবলে এই মুহূর্তে যা সিচুয়েশন, আমাদের ইন্ডিয়ান ফুটবলে যা সিচুয়েশন, সেখানে এবার আমাদের দেশের গণ্ডি পেরিয়ে, এএফসির গণ্ডি পেরিয়ে মোটামুটি ফিফার ঘর অবধি মেসেজ পৌঁছে যাচ্ছে বা অলরেডি পৌঁছে গেছেই বলা চলে যে আমাদের এখানে ফুটবলটা হচ্ছে না। এই ফুটবলটার একটা রিভাইভাল দরকার রয়েছে। এখান থেকে ফুটবলকে সেভ করতে হবে এবং প্লেয়ারদের যে লিভলিহুড রয়েছে সেটাকে বাঁচাতে হবে, দ্যাটস ইট। কিন্তু আপাতত আমাদের দেশে যেটা সব থেকে সেলিব্রেটেড স্পোর্টস ক্রিকেট, সেখানে কিন্তু একদমই যে এন্টারটেনমেন্ট বা যে থ্রিলার, তার কিন্তু কোনো রকমের অভাব নেই। কারণ বাংলাদেশি প্লেয়ারকে কেকেআর বাদ দিয়েছে বিসিসিআইয়ের নির্দেশ মোতাবেক, এবং সেই রিলেটেড আমার যা কিছু পার্সোনাল ওপিনিয়ন রয়েছে সেটা আমি অবশ্যই শেয়ার করেছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, অবশ্যই চেক আউট করতে পারো। এবার যদি ফুটবলের মেন বিষয়ে কথা বলি, তাহলে দুটো বিষয় আপাতত আমাদের সবার সামনে এই মুহূর্তে ওপেন আজকের দিনে দাঁড়িয়ে। নাম্বার ওয়ান, এআইএফএফ তারা তাদের স্ট্যান্ড পয়েন্টকে ক্লিয়ার করে দিয়েছে। আজকে একটা অফিসিয়াল প্রেস স্টেটমেন্ট তারা দিয়েছে এবং তারা জানিয়েছে যে আগামী সপ্তাহে তারা কিন্তু আইএসএল 2025-26-এর ডেট অ্যানাউন্স করতে চলেছে, এবং যে ডেট আপাতত ধরে নেওয়া হচ্ছে যে 15 ফেব্রুয়ারি হতে পারে। হ্যাঁ, মোটামুটি তোমরা আরামসে যাদের ভ্যালেন্টাইন্স ডে পালন করার রয়েছে তারা ফাটিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করে নিও। ঠিক তার পরের দিন থেকেই আমাদের ইন্ডিয়ান ফুটবলের ভ্যালেন্টাইন শুরু হয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে যে সেটা কীরকম মোডে হবে, সেন্ট্রালাইজড ভেন্যু হবে না কি হবে না হবে, তার কিন্তু ক্ল্যারিটি এখনও অবধি পরিষ্কার হয়ে আসেনি। এবং সবথেকে বড় কথা, যে কতগুলো টিম পার্টিসিপেট করবে, কারণ বিভিন্ন মিডিয়া আউটলেটস তারা জানাচ্ছে যে যে সমস্ত টিম মানে পার্টিসিপেট করবে না, যারা বলে দেবে যে না আমরা এতে রাজি নই, ওতে রাজি নই, আমরা খেলতে পারছি না, তাদেরকে ডিসকোয়ালিফাই করা হবে এবং তাদের রেলিগেট করে দেওয়া হবে। অর্থাৎ তারা চলে যাবে আই লিগে, অর্থাৎ পরবর্তী বছর তারা আই লিগ খেলবে, এবছর তো কিছুই খেলবে না। এই হচ্ছে ব্যাপার এক নম্বর। দু নম্বর ব্যাপার হচ্ছে যে এআইএফএফ তারা কিন্তু ক্লাবগুলোর কাছ থেকে পার্টিসিপেশন ফি নেবে, যেটা আগে থেকে কথা ছিল। এখানে ক্লাবগুলো তারা যদি ওই রেভিনিউ ব্যাপারটা নিয়ে ক্ল্যারিটি না পায়, বা তারা যদি লং টার্মের রোডম্যাপ পরিষ্কারভাবে সামনে থেকে দেখতে না পায়, তাহলে কতগুলো ক্লাব ফাইনালি রাজি হবে আর কতগুলো ক্লাব রাজি থাকবে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন ডেফিনেটলি থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে যে ক্লাবগুলোর সাথে লাস্ট মিটিং কবে হবে, কারণ যে ধরনের কমিটি তৈরি হয়েছে, কোঅর্ডিনেশন কমিটি তৈরি হয়েছে, তারা তাদের রিপোর্ট এআইএফএফকে জানিয়েছে এবং এআইএফএফ মোটামুটি একটা জায়গাতে চলে গেছে যে নেক্সট উইকের মধ্যে ভাই আমাকে ডেট অ্যানাউন্স করে দিতে হবে। যা সিচুয়েশন চলছে আমি এর থেকে আর লেন্দি প্রসেসে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। কিন্তু কতগুলো ক্লাব রাজি হবে, ক্লাবদের যে দাবিগুলো রয়েছে সেটা ম্যাক্সিমাম কতটা শোনা হবে, কতটা সেই দাবির মান্যতা রাখা হবে, এখন আলোচনার বিষয়বস্তুতে দাঁড়িয়ে যাবে। আরও কিছু হয়তো মিটিংস হবে, কিন্তু আজকে জানুয়ারি মাসের 3 তারিখ, যদি ফেব্রুয়ারি 15 থেকেই লিগ শুরু হয়, তার মানে আর 1 মাস 12 দিন বাকি, মানে 42 দিন বাকি রয়েছে। কিন্তু আমাদের সামনে কোনো ধরনের ক্ল্যারিটি নেই এবং বিভিন্ন ক্লাব থেকে প্লেয়াররা কিন্তু ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বিদেশি প্লেয়াররা, ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়ে আসছি সেই প্রসঙ্গে পরে। কারণ লেটেস্ট আপডেট হচ্ছে কেরালা ব্লাস্টার্স তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে নোয়া সাদাউই সেও কিন্তু ক্লাব থেকে বেরিয়ে গেছে, লোনে তার রিমেনিং কন্ট্রাক্টটা অন্য একটি ক্লাবে কাটাবে। এবং যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে ইন্দোনেশিয়ান একটি ক্লাবের অফার রয়েছে এবং সেখানে এসে জয়েন করছে। আদ্রিয়ান লুনাও ইন্দোনেশিয়াতে গেছে, এর আগে বোরহা হেরেরাও ইন্দোনেশিয়াতে গেছে, তো তাদের সাথেই একই লিগে নোয়া সাদোইও জয়েন করবে। তবে তিনজনের ক্লাব ডিফারেন্ট হচ্ছে বলেই শোনা যাচ্ছে। এবং যেহেতু 2026 মে মাসে নোয়া সাদোইর সাথে কেরালার চুক্তি শেষ, তো কেরালার সাথে আপাতত নোয়া সাদোই সম্পর্কও কিন্তু শেষ হয়ে গেল বলেই ধরা হচ্ছে। এবং আগামী দিনে যদি কোথাও ইন্ডিয়ান সুপার লিগের খুব ভালো কোনো ভবিষ্যৎ না থাকে, তাহলে মোটামুটি এই মানের বিদেশি প্লেয়ারদেরকে আবারও নিয়ে আসাটা একটু চাপের হয়ে যাবে। দ্বিতীয় যেটা বিষয় প্লেয়ার রিলেটেড, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল থেকে প্লেয়ার বেরোতে পারে। কালকে যেটা মার্কাসের রিপোর্ট, যে ইস্টবেঙ্গল থেকে প্লেয়ার বেরোতে পারে, কিন্তু সেই প্লেয়ার অবশ্যই আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিএ হবে না। তার রিলেটেড যা কিছু ওয়াইড স্প্রেড রয়েছে রিউমার, সেটা কিন্তু ঠিকঠাক নয়। অর্থাৎ আমরা এখানে ধরে নিতে পারি যে হয়তো ফরওয়ার্ড থেকে বা মিডফিল্ড থেকে, মানে মোটামুটি যেখানে মোর দ্যান ওয়ান প্লেয়ার্স রয়েছে, কেউ গেলে খুব একটা প্রবলেম ইস্টবেঙ্গলের হবে না,
সেই জায়গা থেকে অবশ্যই একজন প্লেয়ার যাবে। যদি আবার সেটা সেন্টার ফরওয়ার্ড থেকে যে দুজন প্লেয়ার রয়েছে তাদের মধ্যে কেউ হয়, আমার মনে হয় যে ইস্টবেঙ্গল সমর্থকরা খুব একটা এখানে হতাশ হবেন না বা নিরাশ হবেন না। মিডফিল্ড থেকে যদি যাই তাহলে অবশ্যই সেটা শক বা সেটা একটা বিগ ব্লো। কিন্তু সেন্টার ফরওয়ার্ড যে দুজন রয়েছে অর্থাৎ হিরোশি ইবুসাকি এবং হামিদ আহাদাদ, এই দুজনের মধ্যে যদি কেউ একজন বেরিয়ে যায় তাহলে ইস্টবেঙ্গল সমর্থকরা খুব একটা কেউ মানে অখুশি হবেন না, মানে ঠিক আছে মেনে নেবে, প্রবলেম নেই। কারণ তাদের যা পারফরমেন্স তার থেকে একজন ইন্ডিয়ান ফরওয়ার্ড খুব খারাপ কিছু করবে বলে অন্তত পক্ষে কোনো ইস্টবেঙ্গল সমর্থকই মনে করেন না। ডেফিনেটলি ভালো করবে তারা, এই হচ্ছে ব্যাপার। এবং আরও কিছু ক্লাবের প্লেয়াররা, যেমন মুম্বাই থেকে শোনা যাচ্ছে যে তিরি বেরিয়ে যেতে পারে। আরও বিভিন্ন আইএসএল ক্লাবস রয়েছে, সেখান থেকে ফরেনাররা কিন্তু মোটামুটি বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজছে বা তারা অপরচুনিটি সার্চ করছে। এবার দেখা যাক কোন টিম কত বেশি তাদের রক্তক্ষরণ হয় এবং কারা কতটা রিকভার করতে পারে। এবার লাস্ট বিষয়, সেখানে যাওয়ার আগে অবশ্যই বলবো, যদি এখনও অবধি ভিডিওটা দেখো তাহলে ভিডিওটা নিশ্চিতভাবেই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, নিজেদের ওপিনিয়নগুলোকে অবশ্যই তোমরা জানাও। লাস্ট বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান ফুটবলার এবং তার সাথে বেশ কিছু আমাদের চেনা বিদেশি ফুটবলার যারা আইএসএলের রেগুলার বেসিসে গত কয়েক সিজনে আমাদের খুব চেনা প্লেয়ার হয়ে গেছে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে তো সুপারস্টাররা রয়েছে, সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, সুরেশ, তার সাথে ছাংতে, এ ধরনের প্লেয়াররা রয়েছে। তো তার সাথে বিদেশি প্লেয়াররা যেমন হুগো বুমো রয়েছে। তো তারা পরিষ্কারভাবে আমাদের এখানের যে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন তার থ্রুতে, যারা ফিপ্রো অর্থাৎ ফিফার যারা প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশন তাদের থ্রুতে ফিফাতে তারা জানিয়েছে, আবেদন করেছে। এটা আবেদন হিসাবে আমরা দেখছি, কিন্তু এটা অন্ততপক্ষে অফিসিয়াল পারপাসে কিছুটা অভিযোগের মতো যে আমাদের এখানে ফুটবলটা হচ্ছে না। এবং দেখো 14টা আইএসএল ক্লাব এবং প্রতিটা ক্লাবের যদি মোটামুটি 30 জন করেও একটা টিমের স্ট্রেংথ হয় তাহলে 14x30 মানে প্রায় 420। আমি যদি সেখান থেকে আরও 20 বাদও দিই তাহলেও প্রায় 400 জন প্লেয়ার। এবং এই 400 জন প্লেয়ারের মধ্যে যদি 6 জন করে বিদেশি প্লেয়ার হয় তাহলে 84 বাদ যাচ্ছে। তাহলে প্রায় 300-র ওপরে প্লেয়ার, অন্ততপক্ষে 316 জন ভারতীয় প্লেয়ার, তারা কিন্তু অবশ্যই এই পুরো সিস্টেমটার সাথে জড়িয়ে। এবং তার সাথে আই লিগ রয়েছে, আই লিগ 2-3 রয়েছে, অর্থাৎ গোটা দেশের সমস্ত প্রফেশনাল ফুটবলার্স তারা কিন্তু আপাতত একটা বিরাট বড় সংকটের মধ্যে। এবং এটা যেন ফিফা গুরুত্ব দিয়ে দেখে, এখানে কোথাও ফুটবলটা থেমে রয়েছে। এবার এই পোস্ট হওয়ার পর থেকে না ন্যাচারালি দু ধরনের ওপিনিয়ন গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে উঠে এসেছে। এক নম্বর, যে ইনকম্পিটেন্ট এআইএফএফ অথরিটি তারা এমন একটা মেস তৈরি করেছে যে যেখানে প্লেয়াররা এই ধরনের বোল্ড স্টেপ নিতে বাধ্য হচ্ছে। এবং ডেফিনেটলি এক ধরনের মানে একটা পোর্শন অফ সাপোর্টার্স তারা উইদাউট এনি কনসেন্ট বা উইদাউট এনি থটস তারা এই প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছে যে হ্যাঁ একদম এটা ঠিক হয়েছে, প্লেয়ারদের পাশে থাকাটা এই মুহূর্তে দরকার। কিন্তু একটা লার্জার সেকশন রয়েছে, তারা বলছে যে যখন আমার টিম সাফার করছিল, যখন এই তোমরা স্টার প্লেয়াররাই বিভিন্ন দেশের বিরুদ্ধে হারছ, এশিয়ান কোয়ালিফিকেশনস রাউন্ডে তোমরা বাজেভাবে বিট হচ্ছ, হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ, তাদের বিরুদ্ধে তুমি জিততে পারছো না, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসের সময় তুমি আফগানিস্তানের সাথে ড্র করছো, হারছো। তো সেই সময়ে তোমাদের এই যে আত্মভাবটা, মানে আমাদের ফুটবলটা কোথায় গেল, ফুটবলটা কি হলো, সেটা তোমরা ভাবোনি কেন? টোটাল ফুটবলের যে ডিক্লাইনটা, সেটা তো তোমরা এই যে স্টার ফুটবলার, সেটা তোমাদের সময় হয়েছে, লাস্ট 2 বছর 3 বছর ধরে হয়েছে। তো তখন কেন তোমরা আরও বেটার খেলোনি? কেন তোমরা এই দেশ থেকে বেরিয়ে গিয়ে অন্য দেশে নিজেদের লাক ট্রাই করোনি? দেখো, যারা লাক ট্রাই করেছে তাদেরকে এখানে কেউ ব্লেম করছে না। সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, দে হ্যাভ ট্রাইড দেয়ার লাক। কেউ হয়তো একটু হালকা হলেও নিজেদের ভালো কেরিয়ার সেখানে তৈরি করতে পারতো, হয়নি, ব্যাড লাক, তারা ফিরে এসেছে। অনেক সময় অনেক ধরনের ইকুয়েশনস থাকে, বাট যারা একদমই কিছু ট্রাই করেনি, ইন্ডিয়াতেই পড়ে থেকেছে, এবং যারা 10-20 লাখের প্লেয়ার, যারা 1 কোটি 1.5 কোটি পেয়েছে, তাদের নিয়ে কিন্তু সমর্থকরা তাদের এগেনস্টে বলছে যে তখন তোমরা কোথায় ছিলে? ক্লাবগুলো তোমাদের জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছে, বাট তারপরেও তোমাদের এশিয়ান লেভেলে সাকসেস নেই কেন? তখন ফুটবলটা কোথায় ছিল? এটা এক ধরনের মানে একটা পক্ষের সমর্থকদের কিন্তু এখানে পয়েন্ট রয়েছে। তো দুটো দিকে একদম আমি বলবো ঠিক আছে, প্রবলেম কিছু নেই। কারণ একদিকে যেমন এই ধরনের
একটা কঠিন সময়ে শুধুমাত্র ন্যাশনাল টিমের ফুটবলাররা তো নয়, তার সাথে আরও বিভিন্ন ফুটবলার রয়েছে যাদের লিভলিহুড কিন্তু জড়িয়ে রয়েছে। তাদের পাশে থাকাটা আমাদের কর্তব্য। আবার ঠিক একইভাবে যে দীর্ঘদিন ধরে যে ডাউনফলটা আসছে সেটা তো তোমাদের হাত ধরে আসছে। তো তখন তোমাদের কেন মনে হয়নি যে আমাদেরকে ভালো ফুটবলটা খেলতে হবে? কেন তোমাদের মনে হয়নি যে আমার তো ম্যাক্সিমাম পেমেন্ট, আমি যদি বিদেশে যাই তাহলে ইন্ডিয়ান কারেন্সিতে আমি ম্যাক্সিমাম 10 to 15 lakhs আমি পাবো, তাও খুব হার্ড, খুব হার্ড, সেটাও খুব ভালো জায়গাতে গেলে সেটাও হবে না। তারপরেও আমি আমার দেশে থাকতে গেলে আমি 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি এইসব করে আমি ডিমান্ড করেছি। ক্লাবগুলোকে অন্ততপক্ষে আমরা চুষে দিয়েছি। তো তখন কেন মনে হয়নি যে ফুটবলটা আমাদের এখানে বেঁচে থাকা দরকার রয়েছে? আজকে যদি প্রত্যেকটা ক্লাব তারা যদি আরও ভালো অঙ্কের লাভ দেখতো, আজকে যদি এফএসডিএল টোটাল প্রজেক্ট নিয়ে, এআইএফএফ টোটাল প্রজেক্ট নিয়ে একটা যদি লাভের অঙ্কে থাকতে পারতো, তাহলে তো আজকে এই ম্যাচটা তৈরি হতো না। এআইএফএফ এর সাথে এফএসডিএল এর সম্পর্ক ঠিক থাকতো, এআইএফএফ এর সাথে ক্লাবগুলোর সম্পর্ক, এফএসডিএল এর পুরো ইন্ডিয়ান ফুটবল ইকোসিস্টেমের সাথে সম্পর্ক, ক্লাবগুলোর যে একটা কোথাও বারবার তারা বলে সাস্টেনেবিলিটির রাস্তা, সবটাই ঠিক থাকতো। তো দায় তো ভাই প্লেয়ারদের ডেফিনেটলি রয়েছে, কিন্তু সেই প্লেয়ারদের সংখ্যাটা কিন্তু কম। আমাদের এটা মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম হয়তো এই 2 বছরে যদি আমরা একটা ম্যাসিভ ডাউনফল দেখেছি, একটা ভালো জায়গাতে রিচ করার পরে 2-3 বছরে আমরা ম্যাসিভ ডাউনফল দেখেছি, তাহলে সেখানে কতজন? 15, 20, 25, ম্যাক্সিমাম 30 জন প্লেয়ারের দায়ী রয়েছে। তারাই কিন্তু ন্যাশনাল টিমের বৃত্তের মধ্যে ঘোরাফেরা করেছে, কিন্তু এর বাইরে আরও 300 জন অন্তত প্লেয়ার রয়েছে, তাদের কিন্তু কোনো রকম দায় নেই আমাদের এই ড্রাস্টিক ডাউনফলটার জন্য। তাদের ডিমান্ডও কিন্তু হাই না, তারা কিন্তু খুবই কম পয়সায় ফুটবলটা খেলে, তারা সাপোর্টিং প্লেটা নেয়, কিন্তু তারাই একটা ক্লাবের ভালো মন্দ চ্যাম্পিয়ন হওয়া বা তার একটা কোথাও রেগুলার বেসিসে সাকসেস, তার পেছনে কিন্তু তাদের একটা ভূমিকা থাকে। তো এখানে আমাদের অন্তত পক্ষে তাদের কথাটাও ভাবতে হবে। তো দেখা যাক ফাইনালি কি হয়, ফিফা কি করে, নাকি ফিফাতে প্লেয়াররা যাচ্ছে বা অলরেডি চলে গেছে এটা জানার পরে এআইএফএফ এত তড়িঘড়ি এই আজকের প্রেস স্টেটমেন্টটা দিয়ে দিল যে আমরা কিন্তু আইএসএল শুরু করতে চলেছি, আর কোথাও কোনো রকম বাধা মানা হবে না, যে খেলবে না তাকে বাদ দিয়ে দেবো, নিচে নামিয়ে দেবো। সেই জন্যই কি জানি না, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।